এই পোড়ামাটির দালানের পাশে সব কিছু শেষ করে বডিগুলা ফেলে দেওয়া হতো পাশের সেই পুকুরে। সাজানো গোছানো এই পথ সোজা আপনাকে নিয়ে যাবে বেদনার ইতিহাসের সেই গহীন অন্দরে। ধ্বংসপ্রায় এই ইমারতের পাশ দিয়ে একটু সামনে এগুলেই দেখতে পাবেন ভয়ঙ্কর রহস্যময় এক সুড়ঙ্গ, যেখানে প্রবেশ করলে কেউ কখনো ফিরে আসে না। চিন্তা করা যায় যে রাজারা এই সুড়ঙ্গ দিয়া এখান থেকে পালায় যেত, যদিও শায়েস্তা খান কখনো এই সুড়ঙ্গের ভিতরে ঢোকে নাই। তবে এখানে নাকি অনেক মানুষ আর কি কুকুর দিয়েছিল, তারপর ফেরত আসেনি। শুধু সুড়ঙ্গই নয়, এখানে মাটির নিচে পুকুরের মতো এক জলাধারের সন্ধানও পাওয়া গিয়েছে। হ্যাঁ দর্শক, আজকে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের রাজধানী ঢাকার 400 বছর আগের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস আর ঐতিহ্যে মোড়ানো শহর বাংলাদেশের রাজধানী থেকে আমি মানিক স্বাগত জানাচ্ছি। শায়েস্তা খান যখন বাংলার সুবেদার হিসেবে ছিল, তখন এখানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আর শায়েস্তা খানকে যে এখানে নিয়োগ দিয়েছিল সে হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। অর্থাৎ আওরঙ্গজেবের সময় পুরো ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড শক্তিশালী ছিল। লালবাগ কেল্লা এটা আসলে শায়েস্তা খানের কেল্লা নামে পরিচিত হলেও এটা কিন্তু শায়েস্তা খান নির্মাণই করেনি। এটা আসলে নির্মাণ কাজ শুরু করেছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ। আজম শাহ হচ্ছে সম্রাট শাহজাহানের নাতি। পিতার প্রতি সম্মান রেখে আজম শাহ এই কেল্লা পিতার নামে অনুসরণ করে এই কেল্লার নাম দিয়েছিল আওরঙ্গাবাদ কেল্লা, আর এখন সেটা লালবাগ কেল্লা নামেই পরিচিত। মূলত সেই সময় আজম শাহ ছিল বাংলার সুবেদার। 1678 সালে তিনি প্রথম এখানে দুর্গ নির্মাণের কাজ শুরু করেছিলেন। পিতার প্রতি সম্মান জানাতে এই কেল্লার নাম দিয়েছিল আওরঙ্গাবাদ কেল্লা। আজম শাহ মোটামুটি 15 মাসের মতো এখানে ছিল। 1679 সালের মাঝামাঝি বা শেষের দিকে তিনি মারাঠাদের বিদ্রোহ দমনে পিতার ডাকে দিল্লিতে চলে যান। পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এখানে অফিস করতেন শায়েস্তা খান। তার উপরের তলায় হচ্ছে দেওয়ানি আম বা দরবার হল, আর নিচে হচ্ছে হাম্মামখানা। লালবাগ দুর্গের সবচেয়ে আকর্ষণীয় ইমারত হচ্ছে এই হাম্মামখানা, যার ভিতরে আজও আছে শায়েস্তা খানের সেই রাজকীয় গোসলখানা। হাম্মামখানাটা কতটা রাজকীয় তা একবার লক্ষ্য করুন। এখানে একটা ফোয়ারা আছে, এটা ঠিক বিশ্রামগারের পাশেই রেখেছে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা হচ্ছে বিশ্রামখানা। এখানেই বিশ্রাম নিতেন সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ। তারপরে যখন শায়েস্তা খান বাংলার সুবেদার হিসেবে এসেছিলেন, তখন তিনি এখানে বিশ্রাম নিতেন। বিশ্রাম কক্ষের উপরের পাশেই হচ্ছে দেওয়ানি আম বা দরবার হল, যেখানে সংস্কারের কাজের জন্য দর্শনার্থীদের যাওয়া একেবারেই নিষেধ। এটা হচ্ছে হাম্মামখানা, যে আপনার যে গোসল করে যে বাথটাব, এখানে শায়েস্তা খান নামতো। যেখানে 3টা সিঁড়ি আছে। চিন্তা করা যায় ভাই যে এইখানে শায়েস্তা খান এইখানে বসতো, হয়তো বা বৈশা তারপরে সে গোসল করতো। আর ওই যে ছিদ্রটা একটু দেখান, ছিদ্রটা, এই ছিদ্রটা হচ্ছে পানি বের হতো। তারপর শায়েস্তা খান এখান থেকে গোসল করে এইখানে এসে দাঁড়াতো। এখানে দাঁড়ালে তার শরীরে যে পানিগুলো পড়তো, ড্রেন আছে, এই ড্রেন দিয়া এই পানিগুলো আবার ক্লিয়ার হয়ে যেত। তারপরে এইখান থেকে এসে এটা হচ্ছে ড্রেস চেঞ্জ করার যে রুম। কারণ দেখেন এই রুমের কোনো জানালা নাই, বরং উপর থেকে একটা, উপরে একটু দেখেন, উপর থেকে একটা যে আলো বের হওয়ার জন্য একটা জিনিস আছে। এই কারণে আমরা বুঝলাম যে এটা হলো আপনার যে ড্রেস চেঞ্জ করার জায়গা। এই রাজকীয় হাম্মামখানা এবং দুর্গের পশ্চিম পাশে এই 3 গম্বুজের মসজিদটা আজম শাহ নির্মাণ করেছিলেন। তারপরে ঠিক 15 মাসের মাথায় পিতার ডাকে তিনি দিল্লিতে চলে যান। এই হচ্ছে পরী বিবির কবর। এখানে শায়েস্তা খানের প্রিয় কন্যা তাকে কবর দেওয়া হয়েছিল। এটাই তার শেষ সমাধি।
আপনারা যে কবরটা দেখলেন পরিবিবির কবর, এই পরিবিবিকে আসলে অনেকে জানে না। অনেকে মনে করে যে শায়েস্তা খানের কন্যা পরিবিবি, কিন্তু পরিবিবির আরেকটা আসল সত্য আছে। তিনি হচ্ছে সম্রাট শাহজাহানের নাতবউ। আসলে সম্রাট শাহজাহানের নাতবউ বলতে যে আওরঙ্গজেবের ছেলে, যে হচ্ছে আপনার আজম শাহ, যে এই কেল্লা নির্মাণ কাজ শুরু করেছে, তিনি কিন্তু তারই ওয়াইফ আসলে যে পরিবিবি। পরিবিবির কবরের বাহিরের অংশে রয়েছে আরও 3টি কবর। এখানে 2টি কবর কার সেটা এখনও কেউ জানতে পারেনি। তবে মাঝখানে যে কবরটি সেটা হচ্ছে মির্জা বাঙালির সমাধি, অর্থাৎ তিনি হচ্ছে শায়েস্তা খানের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। এগুলো হচ্ছে সৈনিকদের থাকার রুম, এক একটা 2 তলা ভবনের চাইতেও উঁচু। এই কেল্লার মাটির নিচে বিশাল এক জলাধারের সন্ধান পেয়েছে, আর এটাই হচ্ছে সেই জলাধারের মুখ। অনেকে মনে করে এটা গোপন সুড়ঙ্গের মুখ, আসলে না, এটা হচ্ছে জলাধারের মুখ। দেখেন, আমি ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে কোনো রাস্তা নেই, জাস্ট এখান থেকে পানি গড়িয়ে পড়ে। এটার নিচেই এক বিশাল পুকুর আছে। পূর্বতলার এই ফটকটি প্রায় 3 তলা ভবনের চাইতেও উঁচু। উপরে ওঠার জন্য উভয় পাশেই সিঁড়ি রয়েছে। এই ফটকটির সাথেই রয়েছে এক ভাঙাচোরা প্রাসাদ, আর তার পিছনে রয়েছে রহস্যময় সেই সুড়ঙ্গ। তবে এই সুড়ঙ্গের মধ্যে এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এটাই হচ্ছে সুড়ঙ্গে প্রবেশ করার মুখ। এই যে সেই সুড়ঙ্গ, এটা একটু দেখেন, গোপন সুড়ঙ্গ। চিন্তা করা যায় যে রাজারা এই সুড়ঙ্গ দিয়া এখান থেকে পালাই যেত। তবে এখানে নাকি অনেক মানুষ আর কি কুকুর দিয়েছিল, তারপর ফেরত আসেনি। চিন্তা করতেছে আমি এই সুড়ঙ্গের ভিতরে ঢুকবো নাকি। গাইস, আপনারা যদি বলেন যে সুড়ঙ্গের ভিতরে ঢুকতে, তাহলে আমি সুড়ঙ্গের ভিতরে ঢুকবো। এই যে ভবনটা আছে, এটা আসলে এখন পর্যন্ত বানায় নাই। রাজা খুব প্ল্যান করে একটা ভবন বানানোর চিন্তা ভাবনা করছিল, কিন্তু তার আগেই তো চলে গেছে গা। এটাই হচ্ছে সেই পুকুর যেখানে মাঝরাতে আজও শোনা যায় সেই আর্তনাদ। আমি এখন সেই ঐতিহাসিক পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। আমার ডান পাশে যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা তখনও ছিল যখন নাকি সিপাহী বিদ্রোহের সময় যত সিপাহীরা শহীদ হয়েছিল, সবাইকে ইংরেজরা এই পুকুরে ফেলে দিয়েছিল। এবং কথিত আছে তখন থেকে মাঝরাতে এই পুকুর থেকে পানি পানি বলে এক প্রকার আর্তনাদ শোনা যেত। শায়েস্তা খান যখন বাংলার সুবেদার হিসেবে আবারও নিয়োগ পান, তখন তিনি এই কেল্লার বাকি কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেন। কেল্লার কাজ যখন শুরু হয়ে গিয়েছিল, তখন 1984 সালে তার প্রিয় কন্যা পরিবিবির মৃত্যু হন, এবং তিনি এই কেল্লাকে অপয়া আখ্যা দিয়ে তিনি এখান থেকে একেবারের জন্য চলে যান। শায়েস্তা খান যখন তার প্রিয় কন্যাকে কবর দেন, তখন এই কবরের উপরে এই প্রাসাদটি তৈরি করেন শায়েস্তা খান। কবরের উপরে নির্মিত এই সমাধির একেবারে উপরে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই খাঁটি সোনার ছিল। ইংরেজরা এটা পুরোটাই লুট করে নিয়ে যায়। তারপর থেকে এই কেল্লাটা আজও একইভাবে আছে। যারা এত কষ্ট করে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আজকে এই লালবাগ কেল্লার যাবতীয় সব কিছু আপনাদের দেখাইছি, ঘুরে ঘুরে সব কিছু জানানোর চেষ্টা করছি এটার ইতিহাস সম্পর্কে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।